দেশের সাম্প্রতিক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্য থাকলে নস্যাৎ হবে সব ধরনের ষড়যন্ত্র, সফল হবে না নির্বাচন পেছানোর পায়তারা। অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার নানা বিতর্কে জড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে উত্তরের দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। দুপুরে তুরাগ থানার নয়নগরে একই দুর্ঘটনায় নিহত সাদি আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ সবার ফিরত আসে, তারা এইসব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। পরে তুরাগের নিষাদনগর এলাকায় মাইলস্টোনে নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে জনগণ। ঐক্য যদি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, সামনের দিকে নিয়ে যেতে পারেন, কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। এদিকে বিকেলে ঢাকা সেনানিবাসে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে, এমন মন্তব্য করেছেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতির সংকট মুহূর্তে দেশ ছেড়ে পালায় না জামায়াত। দুপুরে রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকুন সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ এবং মানবতার কল্যাণে। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চান তারা। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি বলে দাবি তার। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবো। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। আনফিট রাষ্ট্র চাপিয়ে দিয়ে পালিয়েছে শেখ হাসিনা, এখন সংস্কারের নামে এই রাষ্ট্রের ফিটনেস ঠিক করতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুনামগঞ্জে পদযাত্রা শেষে সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ আরও বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে, এখন সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাদের মাঝে একটি পক্ষ তেলবাজ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, রাজা যায় রাজা আসে, সুনামগঞ্জের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, তাই পরিবর্তনের জন্য এনসিপির পাশে সবাইকে থাকার জন্য আহ্বান জানান তিনি। সুনামগঞ্জে কর্মসূচি শেষে পদযাত্রাটি গিয়ে পৌঁছেছে সিলেটে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে আয়মান এবং দুপুর 1টার দিকে মাকিন নামে আরও 1 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হলো 15 জনের, আর মোট নিহতের সংখ্যা বেড়ে হলো 36 জন। এদিকে বার্ন ইনস্টিটিউটে 5 জনের অবস্থা আশঙ্কাজনক আর গুরুতর 10 জন। তাদের বিদেশে নেয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক, তবে 13 জনের অবস্থার উন্নতি হয়েছে। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে শিশু আয়মানের মরদেহ, দুনিয়াতে যার স্থায়িত্ব ছিল মাত্র 10 বছর। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, গত রাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হতে থাকে। শিশু আয়মানের জন্য দোয়া চেয়েছেন তার স্বজনেরা।
সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ও সচিব। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ শুরু করেছেন দেশের ডাক্তারদের সাথে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাব দেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি, ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে, তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন নাই। অনেকের অবস্থায় উন্নতির দিকে হয় শনিবার থেকে অন্তত 15 জনকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। আসিফ খান, ডিবিসি নিউজ। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা কথা বলবো কামরুলের সাথে। কামরুল, চিকিৎসাধীনদের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। দিশার সর্বশেষ তথ্য বলতে যেটি জানাতে চাই, বিকাল 5:30টার পরে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন একটি ব্রিফ করেছেন এবং তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এখানে যে ভর্তি রোগীরা রয়েছেন, অর্থাৎ যারা ভর্তি আছেন তারা সকলেই কিন্তু স্কুলের বিভিন্ন পর্যায়ের শিশু। এখন পর্যন্ত 40 জন ভর্তি আছেন এবং তাদের সর্বাত্মক চিকিৎসা চলছে। একটু জানাতে চাই, আপনি জানেন ইতিমধ্যেই চীন, ভারত থেকে, সিঙ্গাপুর থেকেও কিন্তু চিকিৎসকদের প্রতিনিধি দল এসেছে এবং সেই চিকিৎসকদের প্রতিনিধি দল সার্বক্ষণিক এখানে যে ভর্তি যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি উন্নত বিশ্বে আসলে এই বার্নের ক্ষেত্রে যে ধরনের উন্নত মানের যে চিকিৎসাগুলো দেওয়া হয়, আসলে সেই চিকিৎসার পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি তাদের জন্য সেই ধরনের মেডিসিনও প্রেসক্রাইব করছেন বলেই এখানকার যে বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক ডক্টর নাসির উদ্দিন তিনি কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং এখানে আজকে সকালেও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি এখানে এসেছেন এবং সর্বক্ষণিক কিন্তু এখানে যারা ভর্তি আছেন তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি বিষয়টি একেবারে সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে, যাতে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসায় কোনো রকমের ঘাটতি কিংবা গাফিলতি না হয়, তারা যেন সর্বোচ্চ চিকিৎসাটুকু পান। একটু আশার তথ্য জানাতে চাই, বার্ন ইনস্টিটিউটের পরিচালক যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী শনিবারের মধ্যে আসলে তারা চাচ্ছেন অন্তত 15 জন শিক্ষার্থীকে তারা আসলে ছাড়পত্র দিতে, অর্থাৎ তাদের শারীরিক অবস্থা বলা যায় আগের থেকে কিছুটা উন্নতি হচ্ছেন। সেই সাথে একটু খারাপ খবরও রয়েছে, আজকে 2 জন শিক্ষার্থী কিন্তু মারা গেছেন, আয়ান এবং মাকিন নামে 2 জন আজকে মারা গেছেন। এর মধ্যে একজন দুপুর 1:50 এবং আরেকজন সকাল 9:30টার কিছু সময় পরে মারা গেছেন এবং তাদের মরদেহ কিন্তু ইতিমধ্যে যথাযথ প্রক্রিয়া শেষ করে বার্ন ইনস্টিটিউট থেকে হস্তান্তর করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা ধারণা করছি হয়তোবা তাদের গ্রামের বাড়িতে দাফন কার্যক্রমও শেষ হয়েছে। পাশাপাশি একটু জানাতে চাই, এখন পর্যন্ত এখানে 40 জন ভর্তি আছেন, তাদের কিন্তু চিকিৎসার একেবারে খুব সতর্কতার সাথে আসলে বলা যায় যে তাদের চিকিৎসা কার্যক্রম চলছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। দিশা। কামরুল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 123 বাংলাদেশি সহ 198 জন বিদেশি নাগরিককে দেশটিতে প্রবেশে আটকে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মালয় মেইল এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর টার্মিনাল 1 এবং 2A মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। এছাড়া পর্যাপ্ত তহবিল না থাকা, আবাসনের বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকাকে এর কারণ বলছে কর্তৃপক্ষ। এদিকে মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা এর মহাপরিচালক জানিয়েছেন তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোই তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার কাজ করবে। আমন্ত্রণ ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। শুরু করব ক্রিকেটের খবর দিয়ে। টি-20 সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া করায় ক্রিকেটারদের নয়, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে দায় দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে ভারত, অস্ট্রেলিয়ার মতো এত পরীক্ষা নিরীক্ষার অবস্থানে পৌঁছায়নি বাংলাদেশ।
টি-20তে প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলেও নাইম শেখকে আরও সুযোগ দেওয়ার পক্ষে আছেন পাইলট। প্রথম 2 ম্যাচ জিতে শেষ টি-20তে একেবারেই বিবর্ণ ছিল বাংলাদেশ। বডি ল্যাঙ্গুয়েজেই জয়ের মানসিকতা দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। তার মধ্যে একাদশও ছিল 5 পরিবর্তন। এত পরীক্ষা নিরীক্ষা করা আদৌ কি যৌক্তিক? আমার মনে হয় পরীক্ষাটা একটু বেশি হয়ে গেছে। এতজন প্লেয়ার চেঞ্জ করাটা, আমরা কিন্তু এখনও ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়ান টিম হতে পারি নাই যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, তাদেরকে দিয়ে আমরা খেলিয়ে রেডি করে রাখবো। তবে ভিন্ন মত টাইগারদের আরেক সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশারের। হোয়াইট ওয়াশ নয়, সিরিজ জয়ই বড় প্রাপ্তি দেখছেন তিনি। সবশেষ টি-20 হারের পর যাদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে তাদের মধ্যে অন্যতম নাইম শেখ। অথচ ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয় নাইমের ব্যাটে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে হয়েছেন ব্যর্থ। তারপরও শেষ টি-20তে তাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আরও কি সুযোগ পাওয়ার যোগ্য এই ব্যাটার? খুব বেশি চেঞ্জ করে ফেলছি আমরা। নাইম শেখকে একটা ম্যাচ খেলাচ্ছি, আবার খেলাচ্ছি না। এইভাবে করলে হয়তো প্লেয়ারও অনেক সব ডিস্টার্ব হয়। খেললে ম্যাক্সিমাম খেলাগুলো খেলার সুযোগ দেবে। একদম একটা না 5টা দিবেন বা 6টা দিবেন, তাহলে একটা প্লেয়ার কনফিডেন্স পায়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ, আপাতত বিশ্রামে টাইগাররা। যদিও ফাঁকা সূচিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। আর আগস্টে শুরু হচ্ছে স্কিল ক্যাম্প। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে বগুড়া ও রাজশাহীতে শুরু হয়েছে ইয়ং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি। রাজশাহীতে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর বগুড়া টুর্নামেন্টের উদ্বোধনে ছিলেন জাতীয় দলের সাবেক তারকারা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনে নাজমুল হোসেন শান্ত ছাড়াও ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মেহরাব হোসেন অপি। টুর্নামেন্টের এই গ্রুপে খেলা হচ্ছে রাজশাহীতে। অনূর্ধ্ব 16 ও 18 বিভাগে যারা ভালো করছেন তাদের পরবর্তী দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেন আয়োজকরা। বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে উদ্বোধন করা হয় ইয়ং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফির বি গ্রুপের খেলার। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের সাবেক তারকা হাবিবুল বাশার, হাসিবুল হোসেন শান্ত ও জাভেদ ওমর বেলিম। ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ সবাইকে চমকে দিয়ে ইতিমধ্যে আনুষ্ঠানিক আবেদনও করেছেন তিনি। তবে তার আবেদন ফিরিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কারণ জাভির পারিশ্রমিকের অঙ্কটা ছিল তাদের নাগালের বাইরে। বার্সেলোনার জার্সিতে পুরো ক্যারিয়ার কাটিয়েছেন জাভি। খেলোয়াড়ি জীবনে জিতেছেন মোট 35টি ট্রফি। এর মধ্যে আছে 8টি লা লিগা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি কোপা দেল রে, 2টি ক্লাব বিশ্বকাপ, 2টি ইউরো আর 1টি বিশ্বকাপ। কোচ হিসেবেও পিছিয়ে ছিলেন না। বার্সেলোনার কোচ হয়ে 2023 সালে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতান দলকে। কিন্তু বার্সেলোনার চাকরি যাওয়ার পর আপাতত কোনো দলের দায়িত্বে নেই এই সাবেক স্প্যানিশ তারকা। তাই ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। ভারতের সংবাদ মাধ্যমের দাবি, দেশটির ফুটবল কোচ হতে আবেদন পড়েছে 170টি, যেখানে আছে ফাউলার, হ্যারি কেভেলের মতো সাবেক তারকারাও। AIFF শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করবে। ডিবিসির খেলার জন্য এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।